নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের কথা, আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। আর আজ আমাদের সঙ্গে অতিথি ব্যারাকপুরের সাংসদ এবং রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থদা, স্বাগত। আপনি উত্তরবঙ্গ থেকে কলকাতায় যখন এলেনই, একটা প্রসঙ্গ তো আর অ্যাভয়েড করা যাচ্ছে না, ঘাটাল। না, দেখুন, ঘাটাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মননে আছে এবং আমাদের সাংসদ দেবও ঘাটাল নিয়ে খুব ওরিড। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি সেচমন্ত্রী থাকাকালীন পুরো পরিকল্পনাটা হয়ে গেছিল। মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে। তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম যখন কাজ শুরু হয় আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু 29-এ যখন দেব ঘাটালে দাঁড়ায়, যদি দাঁড়ায় মানে দল, এটা তো আমি বলতে পারি না যখন দাঁড়াবে, এটা তো দলের উপরে নির্ভর করে, কিন্তু 29-এর আগে যেই সাংসদ পদে দাঁড়াক ওখানে, সে মানুষকে বলতে পারবে যে মমতা ব্যানার্জি ঘাটাল প্ল্যানটা করে দিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান হবে, মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে ঘোষণা করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে। এটা আমি জানি, এটা বাংলার মানুষও জানে। আমরা অপেক্ষা করব যে যে কথা বা যে প্রতিশ্রুতির কথা বললেন তারই সঙ্গে রাজনৈতিক বিষয়, তার পরিণতি কোথায়, কোন দিকে যায়। রাজনৈতিক প্রশ্ন একটা শেষ প্রশ্ন করব, তারপর একেবারে অন্য প্রসঙ্গে আসবো। 2026 বিধানসভা নির্বাচনে কি মনে হয়, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি হিসেবে ফলাফল কি প্রত্যাশা করা যেতে পারে? গতবারের থেকে সিট বাড়বে। বাংলায় বসবাসকারী সমস্ত মানুষ এটা অনুভব করতে পারছে। বিজেপি অগণতান্ত্রিকভাবে সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করে আসলে বাংলার মানুষকে অত্যাচারিত করতে চাইছে। আপনি আমাকে অত্যাচার করবেন আর আমি আপনাকে সাদরে গ্রহণ করব, এটা তো হয় না। সেই সমস্ত বাঙালিরাই বিজেপি করছেন। যারা প্রথম থেকে আছেন তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তারা আদর্শগত কারণে, নীতিগত কারণে কিংবা আরএসএস করার কারণে তারা প্রথম দিন থেকে বিজেপি করেন কিংবা আরএসএস করে। কিন্তু পরবর্তীকালে যারা গেছে তারা হয় নিজেরা কোনো অন্যায় পাপ করেছিলেন, জানতেন যে এই অন্যায় পাপের ফল কি হতে পারে, তার জন্য সেখান থেকে বাঁচার জন্য অমিত শাহের হাঁটু ধরেছিলেন দিল্লিতে গিয়ে লুকিয়ে। কেউ কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য যে ভেবেছিলেন 21-এ তৃণমূল হেরে যাবে, আমি বিজেপিতে গেলে বোধহয় এমএলএ হয়ে যাব, তার এমএলএ হওয়াটাই লক্ষ্য ছিল, আদর্শ নীতি এসব কিছু ছিল না। তারা গেছিলেন। এবং এই যে দলবদ্ধ তৃণমূল যারা বিজেপিতে এখন রাজত্ব করছে, এদের চরিত্র তো বাংলার মানুষ জানে। আপনি কি বিশেষ কাউকে বা কাউকে বললেন? না না, আমার তো কাউস বাংলার লোক তো জানে কে ভয়ে অমিত শাহর হাঁটু ধরেছিল। সে তো নিজের মুখে বলেছে, আমার সাথে অমিতজির আজকে পরিচয় নয়, আমি দিল্লিতে গিয়ে অমিত শাহজিকে নমস্কার করে এসেছিলাম দলকে লুকিয়ে। তো সবাই জানে কে হাতে পেতে টাকা নিয়েছে, সবাই জানে। এ তো নতুন করে বলার কিছু নেই। আমি পরবর্তীদের কথা বলছি। তার সঙ্গে যারা গেছিলেন তারা অনেকে ভেবেছিলেন বিধায়ক হব কিংবা অনেক কিছু পাবো। ব্যক্তিগত স্বার্থ, কেউ নীতিগত আদর্শগত কারণে বিজেপিতে যাননি, একজনও না, কেউ বলতে পারবেন না। পার্থ ভৌমিকের আরও একটা পরিচয় রয়েছে, নিশ্চয়ই জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। হ্যালো স্যার। এই ডায়লগটা আপনার মুখ থেকে তো অবশ্যই করে শুনবো, কিন্তু অভিনয়ে আসা হঠাৎ করে বোধহয় নয়, পারিবারিক সূত্রেই বোধহয় এগোনো। কি করে একটু যদি গল্পটা শুনি। মানে নো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আচ্ছা, এখন যিনি বেলুর মঠের সেক্রেটারি মহারাজ সুবীরানন্দজি, তিনি আমাদের মাস্টারমশাই ছিলেন। তখন কেষ্ট মহারাজ ছিলেন রহরায়, হরি মহারাজ তিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন, গিরিজা মহারাজ ছিলেন, কেউই বেঁচে নেই সুবীরানন্দ মহারাজ বাদ দিয়ে। মিশনে থাকার পড়াশোনার জন্য আমি আমার বর্ন অ্যান্ড ব্রট আউট হচ্ছে আমার মামা বাড়ি সোদপুর, বার্মাশিল কলোনি, পানিহাটিতে।
তো স্বাভাবিকভাবে যেখানে আমি বড় হয়েছি ওখানে একটা পুকুরকে কেন্দ্র করে, একটা পুকুর, তার পাশে একটা মাঠ, ছোট খেলার মাঠ, সেটাকে ঘিরে 28টা বাড়ি, একটা ছোট্ট পাড়া। সেই পাড়ার মধ্যেই আমরা বড় হয়েছি, কিন্তু ছোটোবেলা থেকেই ওই পাড়াতে, মানে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি ছাত্রের পরীক্ষা নাটক করেছি। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি ওই মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করেছি। স্বাভাবিকভাবে আমি আমার মামা বাড়িতে দুর্গাপুজো হয়, এখনও হয়, তখনও হতো, সব পরিবারের লোকেরা আসতো। আমি বসে বসে আমার মাকে অভিনয় করতে দেখেছি, মানে অভিনয় করছে না। একটা চর্চা ছিল ছোটোবেলা থেকে। পরবর্তীকালে ওই পাড়াতেই প্রচুর নাটক করেছি। তারপরে ইউনিভার্সিটি শেষ হওয়ার পর নিজের জন্মভিটে নৈহাটিতে এসছি, এসে এখানেও যে পাড়ায় উঠেছিলাম সেখানেও নাটক এসব করেছি। কিন্তু মূলত সেটা পুরোটাই ছিল অ্যামেচার, মানে পাড়ার নাটক এর মধ্যে থাকা। কিন্তু আমি নাটক দেখতাম, মানে সিনেমার থেকেও নাটক দেখার প্রতি আমার আকর্ষণ বেশি ছিল। আমি সারা রাত জেগে একাডেমিতে লাইন দিয়ে টিকিট কেটে, তখন 11-12-এ পড়ি, আমি সৌম্য মিত্রের নাটক দেখেছি টিকিট কেটে, হোল নাইট, আমার মনে আছে। আমি অরুণ মুখোপাধ্যায়ের জগন্নাথ, মারিচ সংবাদ, রুদ্রবাবুর থিয়েটার, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ফুটবল, খড়ির গণ্ডি, আমি প্রচুর নাটক দেখেছি, প্রচুর। মানে আমার মনে আছে নিমু ভৌমিক করতেন সকালের জন্যে, উৎপলবাবুর নাটক দেখেছি। তা স্বাভাবিকভাবে নাটকের প্রতি একটা ভালোবাসা, আকর্ষণ ছোটোবেলা থেকেই ছিল। কিন্তু পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মূলত এই পিরিয়ডটায়, যেহেতু তখন দলের দায়িত্ব অনেকটা কাঁধে এসে পড়েছিল, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, আমার ওখানেও জমি আন্দোলন নৈহাটির মধ্যে, যেটা পরবর্তীকালে মমতা ব্যানার্জি শিল্প পার্ক করেছে 100 একরের উপর। এইসব করতে গিয়ে এই সময়টা অনেকটা বিচ্যুত হয়ে গেছিলাম। আমি এমএলএ হওয়ার পরে আমার থিয়েটার, এই যে কলকাতায় করি কিংবা এখন সারা বাংলা কিংবা ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় সুযোগ পেলে থিয়েটার করতে যাই, সেটা মূলত ব্রাত্য বসুর জন্য। মানে ব্রাত্য বসুই আমাকে প্রথম ইনসিস্ট করেন যে আপনি নাটকটা করুন। তা আমি হাসতে হাসতে বলি যে এরকম আপনি যদি ডিরেকশন দেন তাহলে আমি করব। তো তখন এমএলএ, তো আমি তখন সঞ্জয় নাগের সিনেমা পাড়াপাড়ে একটা মেজর রোলে অভিনয় করি। তো যেহেতু অভিনয় নিয়ে খুব উৎসাহ ছিল এবং পার্থ চাইতো অভিনয়টা করতে, তা আমি সঞ্জয় নাগকে, ওই ছবি সূত্রেই আলাপ হয় সঞ্জয়ের সঙ্গে আমার। সিনেমায় পার্থ সেক্ষেত্রে প্রথম অভিনয় কিন্তু পারাপার, সঞ্জয় নাগের সিনেমা। ওরা ছোট চরিত্র অভিনয় করে, কিন্তু খুবই পার্থ ভালো অভিনয় করেছিল। আমি ওকে আমার নিজের ছবি, মানে একটা খুবই বড় স্বীকৃতি পাওয়া সিনেমা ডিকশনারি, সেই ডিকশনারিতে আমি পার্থকে অভিনয় করাতে নিয়ে আসি। মন্ত্রী হওয়ার পরে ও যখন আবার প্রলয়, আমাদের ভাতৃপ্রতিম এমএলএ রাজ চক্রবর্তী, বিখ্যাত পরিচালক, রাজ যখন ওকে আবার প্রলয় সিরিজে পার্থকে সুযোগ দেয়, আমি বলবো যে ও পার্থ যদি বলে থাকেন যে আমার হাত ধরে সিনেমা এসেছিল, এটা সত্য, কিন্তু অভিনেতা পার্থ ভৌমিককে সিনেমায় প্রতিষ্ঠা দিচ্ছেন রাজ চক্রবর্তী। ব্রাত্য বসুই আমাকে প্রথম উনি নির্দেশনা দেন মেঘে ঢাকা তারা, নৈহাটি ব্রাত্যজনের। ব্রাত্য বসুর বিশেষ পৌলমীও ছিলেন, সুভাষিস দা ছিলেন, সুরঞ্জনা দাশগুপ্ত ছিলেন, সুরঞ্জনাদির মেয়ে কথাকলি ছিল। আমি ওখানে অনিল চ্যাটার্জি যেটা সিনেমায় করতেন ঋত্বিক ঘটকের, আমি অভিনয়টা করেছিলাম। প্রথম দিকে খুবই অস্বাচ্ছন্দ্য ছিলাম, এত বড় বড় আর্টিস্ট, ভিতরে ভয় ছিল। ব্রাত্যই আমাকে উৎসাহিত করেছিল, ব্রাত্য বোস, যে কোনো ব্যাপার না, লোকে ভালো বলছে, একটা কনফিডেন্স পেয়েছিলাম। আর 2021-এর পরে আমার দায়বদ্ধ নাটক দেখে রাজ চক্রবর্তী আমাকে জোর করে ওয়েব সিরিজে নামায়। পার্থদা খুবই ভালো একজন অভিনেতা, আমার পার্থদার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। পার্থদার চরিত্র প্রথম যেটা কাজ করি আবার প্রলয়তে, ওনার যে চরিত্রটা ছিল আর কি, করালি,
পার্থদা অভিনয় করতে ভালোবাসে, কালচারাল জগতের মানুষ, পলিটিশিয়ান তো বটেই। আমার ভীষণ ভালো লাগে একটা মানুষ সব দিকটা ব্যালেন্স করতে পারে অবভিয়াসলি। উনি আমার প্রশংসা করেছেন, এটার জন্য আমি মানে ওনার কাছে কৃতজ্ঞ অবভিয়াসলি। বাট উনি খুবই ট্যালেন্টেড আর কি, পার্থভৌমিক খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমি অনেক ভয় পেয়েছিলাম, আমি বলেছিলাম আমি এটা পারবো না, এবং তখন আমার মনে আছে যে আমি দিদির কাছেও 5-6 দিনের ছুটি চেয়েছিলাম, যে আমাকে ছুটি দাও। কী কারণে সেটা বলিনি, বলেছিলাম আমাকে আবার 5 দিনের, আমি তো আমি যাই করি অনুমতি। এবং দল যেহেতু তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, মানে দেখে আর কি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটা অনুমতি চেয়েছিলাম, আমি 5 দিন থাকবো না, আমার ছুটি দেওয়া। আমার মনে আছে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি ছুটি নিয়েছিলে কিন্তু কী কারণে নিয়েছিলে তখন বলুন। তা আমি তখন হেসেছিলাম, আমাকে রাত জোর করে করিয়েছিল। এবং ব্রাত্য বসুর চোখ ঠিক ছিল, রাজ চক্রবর্তীর চোখ ঠিক ছিল, এটা তো আমি বিচার করতে পারবো না, মানুষ বিচার করবে। পরবর্তীকালে আমি আরও অনেকের সাথে করেছি কাজ, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীর সাথে আরেকটা কাজ করেছি। রাজ আমার খুব ফেভারিট ডিরেক্টর, এরাও সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, অভিজিৎ বাবু, এরা, হরনাথ চক্রবর্তী, কিংবা আগের দিনের যারা ছিলেন তারা তো প্রখ্যাত পরিচালক। নতুন দিকের মৈনাকবাবু খুব ভালো কাজ করেন, অনেক ভালো ভালো, আইডি গৃহপ্রবেশটা অসম্ভব ভালো করেছে, অনেক ভালো ভালো পরিচালক আছে। সৃজিতবাবু আমায় ডেকেছিলেন, আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, এবং সেটা আমার খুব মনের পছন্দের একটা চরিত্র রামকৃষ্ণদেব, কারণ আমি তো রামকৃষ্ণ মিশনে পড়ে বড় হয়েছি। আমি তো মনে করি ওই হিন্দু ধর্মটাই আসল হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম তো সারা বিশ্বে সমাদৃত ছিল না, পরিচিত ছিল না। সারা বিশ্বে তো হিন্দু ধর্মকে পরিচিতি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বক্তৃতা করে। আর হিন্দু ধর্মের প্রধান কথাটাই তো বলেছিলেন রামকৃষ্ণদেব, যত মত তত পথ। মমতা ব্যানার্জি তো সেই হিন্দু ধর্মের কথাই বলেন। আমরা তো সেই হিন্দু ধর্মেরই পূজারী, আমরা তো সেই হিন্দু ধর্মকেই অনুসরণ করি। তাই যখন ওই রামকৃষ্ণদেবের চরিত্রটা আমাকে করতে বলেছেন, এর জন্য সৃজিত মুখোপাধ্যায় এবং অতি অবশ্যই প্রযোজক রানা সরকারের কাছে আমি খুব কৃতজ্ঞ যে তারা আমাকে এই চরিত্রে ভেবেছেন। এটা আমার স্বপ্নে পাওয়া একটা চরিত্র। একটুখানি ইন্টারাপ্ট করি। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 5 দিনের মতো ছুটি চেয়েছিলেন, তারপর যখন আপনার অভিনয় দেখলেন কি প্রতিক্রিয়া উঠে এলো? না, দিদি তো সমস্ত সাংবাদিকদের সামনে বলেছিলেন ও খুব ভালো করে। আমি তখন বলেছিলাম না না, ওই একটা রাত জোর করে করিয়েছে, আমি আর এসবের মধ্যে নেই। তারপরে 24-এর পরে দেখুন, 21-24 যে রাজনৈতিক সংগ্রাম ছিল, 24-এর পরে তো একটু আমরা ফাঁকা সময়ও পেয়েছিলাম, মানে সাংগঠনিকভাবে কোনো দায়িত্ব তখন আমার এমনি মানে এই জেলায় ছিল না। স্বাভাবিকভাবে আমি একটু মানে সাংগঠনিক দায়িত্ব থাকলে অনেক বেশি চাপ থাকে, আর না থাকলে অন্যকে অ্যাসিস্ট করার একটা চাপ থাকে, মানে সে যতটুকু বলবে ততটুকু করা। স্বাভাবিকভাবে একটা সময় পেয়েছিলাম, সেই সময় সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর আর একটা নতুন সিনেমা আমি করেছি। আবার প্রলয় দুর্দান্তভাবে হিট হলো, মানে রসায়নটা কি কি কাজ করেছিল? না, এটা তো রাজ চক্রবর্তী বলতে পারবো, অল ক্রেডিট গোজ টু রাজ চক্রবর্তী। এবং পরবর্তীকালে থিয়েটারের ক্ষেত্রেও আমি যে এখন অনেক থিয়েটার করে অনেক বিদ্বজনের কিংবা অনেক ভালো মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে, মানে তার ক্রেডিট হচ্ছে এখন আমার লাস্ট 3টে নাটকের যে ডিরেকশন দিয়েছে দেবাশিস রায়। দেবাশিস রায় এখন যতগুলো ভালো নাটক হচ্ছে তার অন্যতম একজন প্রধান ডিরেক্টর। দেখবেন এখন আক্ষরিক বলে একটি নাটক হচ্ছে, প্রথম রাজনৈতিক হত্যা, উড়ন্ত তারাদের ছায়া, এই সব নাটকের ডিরেক্টর উনি। আমাদের ফেরারি ফৌজ উৎপল দত্তের খুব খুব মানুষ নিয়েছে, অলরেডি 60খানা না 62খানা ওরকম শো হয়ে গেছে। আনন্দ বলে একটা আমরা হিন্দি সিনেমা, আপনারা জানেন রাজেশ খান্না অমিতাভ বচ্চন করতেন, সেইটা করছি। ওখানে ভাস্কর বলে একটি ছেলে রাজেশ খান্নার অভিনয় করে, অসাধারণ। দেবযানী বলে একটি মেয়ে
ওখানে সুমিতা সান্যালের পাঠটা করে অসাধারণ, এবং তাদের দুজনকেই এই ভাস্কর দেবযানী, আমি বলছি এই দুজনকেই রাজ চক্রবর্তী তার নতুন সিনেমায় সুযোগ দিয়েছেন মানে, এবং গুরুত্বপূর্ণ চরিত্র। এই থিয়েটার দেখে আমাকেও যেরকম থিয়েটার দেখে আবার প্রলয় নিয়ে গেছিলেন, এদেরও থিয়েটার দেখে তারা নিয়ে গেছে, মানে রাজ চক্রবর্তী নিয়ে। পার্থদা ব্যালেন্সটা কি করে করেন? রাজনীতি, থিয়েটার, সাংসদ হিসেবে দিল্লিতেও যেতে হবে, অভিনয়, মানে ব্যালেন্সটা কি করে করেন? পরিবার। আমি প্রথম হচ্ছে আমি মমতা ব্যানার্জি করি, অভিষেক ব্যানার্জি যা যা নির্দেশ দেয় আমি সেটা পালন করি। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে কাজ দেন, কিংবা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে কাজ দেন, তাতে কিন্তু একটা মানুষের 24 ঘন্টার যদি 8 ঘন্টা আপনি বিশ্রামের জন্য রাখেন, তাহলে 16 ঘন্টা কাজ তো দেন না। 16 ঘন্টা তো আমাকে রাজনীতির কাজটা করতে হয় না। এবার এটাকে আপনি ভাগ করে দিন, দেখুন আপনার অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি ফার্স্ট প্রায়োরিটি রাজনীতি। এবার যদি আমাকে 16 ঘন্টার 12 ঘন্টা রাজনীতির কাজ করতে হয়, 4 ঘন্টা তো পড়ে রইল, সেই 4 ঘন্টায় আমি অন্য কোনো কাজ করি না, আমি থিয়েটারটা করি। আপনি থিয়েটারও একই সঙ্গে করছেন, আগামী দিনে থিয়েটারের জন্য নতুন কিছু ভাবনা বা নতুন কিছু কাজ করছেন কি? 100 বার করছি, অনেক প্রজেক্ট আছে। আমার যেটা মনে হয়েছে যে ধরুন আমি এই প্রথম, আগে আমি মূলত এটা ব্রাত্যদার সাথে আমার প্রাথমিক অবস্থায় একটা কথা হয়েছিল। ব্রাত্যদার তখন বিভিন্ন জায়গায় বাংলায় ব্রাত্যজন তৈরি করেছিল, নৈহাটিতেও ব্রাত্যজন হয়েছিল। নৈহাটি ব্রাত্যজনের ক্ষেত্রে ব্রাত্যদা আমাকে বলেছিলেন যে কোনো খুব জনপ্রিয় সিনেমা নাটকে মঞ্চস্থ হবে, এটাই নৈহাটি ব্রাত্যজন করবে। তা এটা করতে করতে আবার হঠাৎ মনে হয়েছে যে তাহলে তো আমি জীবনে কোনোদিন কোনো মৌলিক নাটক করতে পারবো না। আমি নতুন বাংলা অপেরা বলে নৈহাটিতে একটি নতুন নাটকের দল তৈরি করি। আমার দলের ছেলে মেয়েদের একটা আলাদা গ্রুপকে নিই, তাদের ওয়ার্কশপ করাই, প্রচুর নতুন ছেলে মেয়ে এসছে, তারাই এখন এই দলটা পরিচালনা করে। আমাদের দলেই যে অভিনয় করতো দেবযানী সিংহ, সেই এখন এই দলের সম্পাদিকা। আমি বাইরে থেকে ওরা যদি আমার কোনো হেল্প চায় আমি করি। নাটকের ক্ষেত্রে যেটা আমি মনে করব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে কি হবে না, ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কি হবে না আমি জানি না, এই প্রথম সিনেমার কোনো প্রযোজক একটা থিয়েটার প্রডিউস করেছে, রানা সরকার করেছে। বাংলা অপেরার প্রথম নাটক কনক চাপা, যার ডিরেক্টর হচ্ছে রঞ্জন দত্ত, এবং এই নাটকটা অলরেডি প্রায় 17-18টা শো হয়ে গেছে। আমি কৃতজ্ঞ, সৌরভ গাঙ্গুলি নাটকটা দেখতে এসেছিলেন, সৃজিত মুখার্জি এসেছিলেন, কৌশিক গাঙ্গুলি এসেছিলেন, রাজ চক্রবর্তী এসেছিলেন, শুভশ্রী গাঙ্গুলি এসেছিলেন, শাশ্বত চ্যাটার্জি এসেছিলেন, সৌরভ পালুদি এসেছিলেন, প্রচুর গুণী মানুষ, দেবাশিস রায় এসেছিলেন, প্রচুর গুণী মানুষ এই থিয়েটারটা দেখেছেন এবং প্রশংসা। আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত এসেছিলেন, শ্রীকান্ত মেহতা এসেছিলেন, SBF। মানে এই নাটকটা এত ভালো হয়েছে, এই নাটকটা দেখার জন্য প্রচুর মানুষ, বিভাস চক্রবর্তী তিনি নাটকটা দেখতে এসেছিলেন। মানে এই নাটকে কিন্তু আমি অভিনয় করি না, এই গ্রুপটায় কিন্তু আমি অভিনয় করি না, কিন্তু আমার মনে হয়েছে যে বাংলার বুকে অর্গানাইজড নাট্যচর্চা কেন্দ্র নেই। মানে ধরুন আমাদের মিনার্ভা রেপার্টারি থিয়েটার আছে, যেখানে লোকে আসে, তারা নাট্যচর্চা করে, প্রোডাকশান করে, 3 বছরের কন্ট্রাক্ট বেরিয়ে যায়। কিংবা আমাদের ব্রাত্যদা অর্পিতা খুব ভালোভাবে, দেবশঙ্কর হালদার, এরা খুব নাট্য একাডেমি চালায়। তারা মূলত কোন নাটকের দল সারা রাজ্যে কী করে বেঁচে থাকবে, মমতা ব্যানার্জি সেটা দেখেন। মমতা ব্যানার্জি যেরমভাবে থিয়েটারের পিছনে দাঁড়িয়েছে তো কেউ আগে ভাবতে পারেনি। প্রায় সারা বাংলার 400-450 থিয়েটারের দলকে মমতা ব্যানার্জি থিয়েটার করার জন্য টাকা দেন, আপনি ভাবতে পারেন। প্লাস তারা অনেকে শো পায়। এইরকম থিয়েটারের পৃষ্ঠপোষকতা তো মমতা ব্যানার্জির আগে এরমভাবে কেউ করেছে বলে আমার অন্তত জানা নেই। আমি এটা কি ধরতে পারি তাহলে বাংলায় নাটক বা থিয়েটার দেখা হচ্ছিল না বা চর্চা উঠে গেছে, এই প্রবাদ ভুল? 100 বার। কারণ এই যে তাহলে এই 400 দল 450 দল যে নাটক করে বেড়াচ্ছে, হয়তো এর বাইরেও আরও অনেক দল আছে
তাহলে ভালো না লাগলে বা যদি চর্চা না থাকে তাহলে কি করে হচ্ছে? সারা বাংলা জুড়ে এখন যত নাট্যোৎসব হয়, আপনি 34 বছরের পরিসংখ্যান দেখুন তো এত নাট্যোৎসব হতো কি না। আর আজকে মমতা ব্যানার্জির 2011 থেকে 2025 অবধি আপনি পরিসংখ্যান নিন, সারা বাংলা জুড়ে কতগুলো নাট্যোৎসব হয়। আপনি পরিসংখ্যান পেলেই বুঝে যাবেন যে নাট্যচর্চা কতটা বেড়েছে। আমি বলতে চাইছি যেরকম ধরুন একটা এনএসডি আছে, এনএসডির একটা দ্বিতীয় কেন্দ্র কলকাতায় হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হয়নি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। আমি বলছি ওরকম একটা স্কুল যদি পরবর্তীকালে 26-এর পরে আমি দিদিকে অনুরোধ করব যদি বাংলার বুকে একটা রাজ্য সরকারই করে, কারণ দিল্লি করবে না যতদিন না দিল্লির এই সরকার থাকবে, যতদিনই দিল্লিতে এই সরকার থাকবে। না হলে কলকাতা তো সংস্কৃতি চর্চা কেন্দ্রের একটা পীঠস্থান, সেখানে একটা ন্যাশনাল স্কুল অফ ড্রামার সেকেন্ড জায়গা করলো না দিল্লির সরকার। পার্থদা, অনেক কিছু বিষয় আমরা জানলাম। আপনি আলোচনার প্রসঙ্গে যখন আমরা সাংস্কৃতিক বিষয়ে নাটক বা সিনেমার কথা বলছিলাম, তখন আপনি বললেন যে মানুষ তো বলতে পারবে আমি অভিনয় করতে পেরেছি কি না। তা মানুষের একটা ডিম্যান্ড আছে পার্থদা আপনার কাছে, আপনার মুখ থেকে সেই বিখ্যাত সংলাপটা একটু মানুষ শুনতে চায়। অ্যাকচুয়ালি না ওরকমভাবে এটা আমি দেখেছি, আমি তৃণমূলের মিটিংয়ে গেলেও অনেকে চিৎকার করে, হ্যাঁ, কিন্তু ওরকমভাবে তো এগুলো বলা যায় না। ওটা একটা মানে পরিবেশ অনুযায়ী ডায়লগটা আমার মুখ থেকে। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করছি একবার বলার জন্য, আপনি কাইন্ডলি আমার সঙ্গে মেলান। আমি হয়তো আপনার মতো করে অভিনয় দক্ষতা নিয়ে বলতে পারবো না। হ্যালো স্যার। হ্যালো স্যার। থ্যাংক ইউ সো মাচ। পার্থদার সঙ্গে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, কথা বললাম, হ্যাঁ, রাজনীতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা জীবন নিয়ে আলোচনা করলাম, এবং তারই সঙ্গে প্রত্যেক মানুষের তো একটা আলাদা সত্তা থাকে, আরও একটা সত্তা অর্থাৎ নাটক বা অভিনয়ের সত্তা নিয়েও আমরা আলোচনা করলাম। অনেকগুলো দিক পার্থদা ইতিমধ্যেই ছুঁয়ে গেছেন। পার্থদা, থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম আমাদের এই আলোচনা। আপনার কথায় আজকের মতো এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজে, ভালো থাকবেন।